আনন্দবাজার.com আয়োজিত আজকের এই ওয়েবিনারে আমি সুপর্ণ পাঠক, আনন্দবাজার ডিজিটালের সম্পাদকীয় উপদেষ্টা, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ঋণপত্র নিয়ে। সাধারণভাবে সঞ্চয়ের ক্ষেত্রে আলোচনা উঠলেই আমরা যে বিষয়টাকে এড়িয়ে গিয়েই আলোচনা করে থাকি সেটা হলো ঋণপত্র। অথচ অনেকেই আমরা যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকি তাদের একটা অংশ অনেক সময় ঋণপত্রে থাকে। আমরা যখন ইন্স্যুরেন্সে টাকা রাখি সঞ্চয়ের লক্ষ্যে, তখনও আমাদের টাকা ঋণপত্রে থাকে। আমরা যখন প্রভিডেন্ট ফান্ডে রাখি টাকা, তখনও আমাদের সঞ্চয়ের একটা অংশ ঋণপত্রে থাকে। অথচ ঋণপত্র হচ্ছে এমন একটা জায়গা যা নিয়ে বহুল আলোচনা আমরা এড়িয়ে গিয়ে থাকি। আজকে তাই আমাদের দিক থেকে এই ঋণপত্রটা একটা বড় আলোচনার বিষয় হিসেবেই আমরা দেখছি। ঋণপত্র ব্যাপারটা কি, এটা নিয়ে আলোচনা করতে আমি আগে আমাদের সঙ্গে যারা আছেন পরিচয় করিয়ে দিই। শৈবাল বিশ্বাস স্ক্রিনে, নীলাঞ্জন দে এবং প্রসূনজিৎ মুখোপাধ্যায়, এরা তিনজনেই সঞ্চয় উপদেষ্টা হিসেবে খ্যাত এবং এদের কাছেই আমরা জেনে নেব ঋণপত্র কি, ঋণপত্রের ঝুঁকি বলতে কি বুঝি আমরা, এবং ঋণপত্রে বিনিয়োগ করতে গেলে আমরা কিভাবে এগোবো। আগেই বলে রাখি, আগামী শুক্রবার আমাদের আজকের সিরিজের শেষ আলোচনার জায়গা, যেখানে গিয়ে আমরা আলোচনা করে নেব এই কদিন আমরা যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে পোর্টফোলিও বা আপনার সঞ্চয়ের ঝুলিতে বন্ড রাখবেন কিভাবে, কিভাবেই বা শেয়ার রাখবেন, মিউচুয়াল ফান্ড, বীমা ইত্যাদি প্রভৃতি যাবতীয় সঞ্চয়ের জায়গাগুলো, এবং এর উপর নির্ভর করে কিভাবে আপনার ভবিষ্যৎ গড়ে তুলবেন। এক কথায় আগামী শুক্রবার আমাদের আলোচনায় একটা র্যাপ আপ সেশন। আমি আজকে শুরু করব নীলাঞ্জনকে দিয়েই। নীলাঞ্জন, ঋণপত্র ব্যাপারটা কি? ঋণপত্রে বিনিয়োগ করা কি উচিত? সুপর্ণদা, আমাকে প্রোগ্রামে আনার জন্য অনেক ধন্যবাদ। দেখো, ঋণপত্র একটা পেমেন্ট অব্লিগেশন। কোন ঋণপত্র একজন ইস্যুয়ার ইস্যু করবেন, একজন বায়ার কিনবেন, এবং যিনি কিনছেন তিনি এই ভেবে কিনছেন যে তিনি ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ বার্ষিক বা অন্য পিরিয়ডিসিটির একটা সুদ পাবেন, এবং একটা টার্ম থাকবে, টার্মের পর উনি প্রিন্সিপাল ফেরত পাবেন, অর্থাৎ প্রিন্সিপাল ফেরত পাওয়ার নিশ্চয়তা আছে এবং সুদ পাওয়ার নিশ্চয়তা আছে, এই জেনেই উনি কিনছেন। কাজে এটা একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট, একজন ইস্যুয়ার এবং একজন বায়ার। কারণ এইটুকুর ভিত্তিতেই সমস্ত সুপারস্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে, এবং যাবতীয় ঋণপত্র, সেটা ছোট মেয়াদের হোক কি বড় মেয়াদের হোক, 91 দিনের শর্ট টার্ম পেপার হোক কি 7 বছরের কোনো ডিবেঞ্চার হোক, এর ওপর নির্ভর করে সমস্ত জিনিসটা স্ট্রাকচার করা হয়। কাজে ঋণপত্রতে একটা টার্ম আছে, একটা রেট অফ ইস্যু আছে, অর্থাৎ ইন্টারেস্ট রেট রয়েছে যাকে কুপন বলা হয় সাধারণত, এবং ফেরত দেওয়ার একটা অব্লিগেশন আছে যিনি টাকাটা নিয়েছেন। অর্থাৎ যেটা তুমি বলতে চাইছো যে যেই ঋণপত্র ইস্যু করুক বা বাজারে ছাড়ুক, সে আসলে বাজার থেকে সে ঋণই তুলছে, এবং এই ঋণ তোলার জন্য আমরা যেরকম ব্যাংকে গিয়েও ঋণ নিয়ে থাকি, এবং ঋণ নিলে আমাদের যেরকম একটা সুদ দিতে হয়, তার মানে হচ্ছে যে যে ঋণপত্র ইস্যু করছে সে আমাকে একটা সুদ দিচ্ছে। অর্থাৎ সেটা যত বছরের জন্যই হোক, আমরা যেমন বাড়ি করার জন্য 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর, যত বছরের জন্যই নিই, আমাদের সেই সময়সীমাটা ধরে আমাদের সুদ এবং আসলটা শোধ করে যেতে হয়। ঋণপত্রের সঙ্গে তার কোনো ফারাক নেই, এই অর্থে যে ঋণপত্রের সময়সীমা শেষ হলে আমরা মূল যে টাকাটা ধার দিয়েছিলাম সেটা ফেরত পাই, এবং সময়সীমা ধরে আমরা সুদ পেয়ে থাকি। এবার
ঋণপত্রের সময়সীমা নিয়ে একটু আলোচনা আমরা করে নিই, কারণ ঋণপত্রটা শেয়ারের থেকে একটু বেশি জটিল অন্য অর্থে। তো আমি প্রসেনজিতের কাছে আসি। প্রসেনজিতের আলোচনা শুরুতেই বলছিল বন্ড নিয়ে কিছু বোঝে না। তো সুবিধা হচ্ছে যে যেহেতু আমরা অনেকেই বন্ড নিয়ে কিছু বুঝি না, তাই ওর কাছ থেকে একটু জেনে নিই যে আমরা শুনে থাকি যে একাধিক রকমের বন্ড হয়, কিন্তু তার মধ্যে মূলত দুটো ভাগ আছে, একটা নির্দিষ্ট সময়সীমা আর একটা চিরকালীন বা পারপেচুইটি। এই দুটোর মধ্যে ফারাক কি? একটা সিম্পল দিয়ে দিই, ডিসক্লেমার দিয়ে দিই যে আমি বলিনি যে আমি বুঝি না, আমি বলেছি আমি বিশ্বাস করি না। তো হ্যাভিং সেড দ্যাট, পারপেচুইটি বলে কিন্তু কোনো টার্ম হয় না। পারপেচুইটির কিন্তু একটা মেয়াদ থাকে, ওটা জেনারেলি 100 বছরের থাকে। তো যেহেতু 100 বছরের মেয়াদটা এতই লম্বা যে আমরা ওটার হয়তো যারা যারা এই ঋণপত্রটা নিচ্ছে হয়তো ওটার এন্ড হয়তো দেখবে না, ওই জন্য আমরা ওটাকে পারপেচুইটি বলে দিই। কিন্তু টেকনিক্যালি প্রত্যেকটা ঋণপত্র কিন্তু একখানা মেয়াদ ছাড়া বেরোতে পারে না। সো যারা পারপেচুইটিতে আছে ওখানে মেয়াদটা কিন্তু খুব লম্বা, আর অন্য হয়তো ঋণপত্রের যেগুলো আছে সেগুলো হয়তো 8-10 বছর, 4-5 মাস, বা নীলাঞ্জন হয়তো ট্রেজারি বিলস এর হয়তো রেফারেন্স নিয়ে বললো যে ওগুলো হয়তো 91 দিন, এর থেকে কমও হয় সুপর্ণদা। ইনফ্যাক্ট আমরা হয়তো 30 দিনের হয়তো আমরা ফিক্সড ডিপোজিটও দেখেছি, ওটাও কিন্তু একখানা ঋণপত্র, যেখানে একখানা মেয়াদ আছে, যেখানে একজন লেন্ডার আছে, একজন বড়োয়ার আছেন, তার উপর একখানা সুদের হার আছে, আর তার উপর একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। তো প্রত্যেকটা ডিফারেন্স মেয়াদের উপর এখানে কিন্তু ইন্টারেস্ট রেট হয়। সো টেকনিক্যালি আবার যদি আমি কোয়েশ্চেনটায় ফিরে আসি, যে পারপেচুইটিতেও কিন্তু একটা মেয়াদ আছে, কিন্তু মেয়াদটা ভীষণ লম্বা। মানে যেটা তুমি বলছো যে এখানে আমরা যখন জমি লিজ নিই আর কি, একটা 99 বছরের 99 ইয়ার্স লিজ হয়, কিন্তু ঋণপত্রে সেটা 100 বছর হয়। এবং না, যেগুলো পারপেচুইটি হয় হ্যাঁ, সেইগুলো 100 বছরের ঋণপত্র হয়। 100 বছরের ঋণপত্র ইস্যু হলে ওগুলোকে পারপেচুইটি বলে। ইনফ্যাক্ট আমাদের কিন্তু একখানা অনেক ইউরোপিয়ান ব্যাংকেও দেখেছি যে আজকালকার দিনে ওরা কিন্তু 150 ইয়ার্স এরও ঋণপত্র ইস্যু করছে, আর ওগুলো মার্কেটে নিচ্ছেও লোকজন। আমি শৈবালের কাছে যাব এবার। আমরা বাজারে শুনে থাকি এবং সাম্প্রতিককালে এই আলোচনাটা আবার খুব হয়েছে আর কি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়া এবং তার জন্য এখান থেকে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া। তো বন্ডের বাজারে দুটো শব্দ খুব আলোচনা হয়, একটাকে বলে ইল্ড আর আরেকটা হচ্ছে কুপন। শৈবাল, এই কুপন আর ইল্ডের মধ্যে ফারাক কি? কুপন সুবর্ণদা হচ্ছে যেটা এতক্ষণ ডিসকাস হচ্ছিল, কুপন মানে যদি কোনো বন্ড ইস্যু হয় তার যে প্রাথমিক ইন্টারেস্ট রেটটা নির্ণীত হয় সেটাকেই বলা হয় কুপন। অর্থাৎ আমি একটা ফিক্সড ডিপোজিট ইস্যু করলাম, তার প্রথম যে ইস্যুয়েন্সের সময় যে রেট অফ ইন্টারেস্টটা নির্ধারিত হলো সেটা যদি 60% হয় সেটাকে আমরা কুপন হিসেবে নির্ধারণ করি। ইল্ডটা হচ্ছে ধরুন 5 মাস চলে গেছে আর এতদিন বাকি আছে, ইল্ডটাও ইন্টারেস্ট রেটের ভলাটিলিটির সঙ্গে নড়াচড়া করে, এবং তাহলে দেখতে হবে যে যে পোর্শনটা বাকি আছে তার অনুযায়ী কত টাকা পাওয়া যাবে, সেটাকে আমরা বলি ইল্ড। মানে খুব নর্মাল লেভেলে আমরা সেটাকে বলি ইল্ড। আমি একটু বুঝে নিই। সেটা হচ্ছে যে ধরো আমি আজকে 100 টাকা বিনিয়োগ করলাম, আমি 100 টাকা দিয়ে ঋণপত্র কিনলাম যার উপর ইন্টারেস্ট রেট হচ্ছে, ধরো কথার কথা বলছি যে 4 টাকা, মানে 4%। এবার 2 বছর বাদে গিয়ে দেখা গেল যে বাজারে নতুন যে বন্ডগুলো আসছে তার ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। এবার আমাকে যদি এবার আমার বন্ডটা বিক্রি করে দিতে হয়, তাহলে আমাকে দাম কমিয়ে এমন ভাবে বিক্রি করতে হবে যাতে তার পরবর্তী সময় সেই যে কিনছে তার আয় 5% মতো হয়। ঠিক
সেটাকেই কি আমরা ইল্ড বলবো? হ্যাঁ ঠিক তাই, তার মানে ওভারঅল রোজগারটা, তার মানে কোনো সময় প্রিমিয়াম হতে পারে, কোনো সময় ডিসকাউন্টও হতে পারে, প্লাস যে কুপনটা অলরেডি রয়েছে যতদিন পেয়েছি তার যোগে যোগ করলে টোটাল নেট ইনকাম যেটা হচ্ছে সেইটাকে ধরে আমরা বলতে পারি যে এত পার্সেন্টেজ ইল্ড আমার পার্টিকুলার বন্ডটার জন্য ক্রিয়েটেড হয়েছে। তাহলে কুপন একটা ফিক্সড রেট, ইল্ড একটা ভলেটাইল রেট যেটা চেঞ্জ হতে থাকে। মানে হ্যাঁ, আমি যদি ঋণপত্রটা ধরে রাখি যে দামে, যে সুদের হারে আমি কিনেছিলাম, সেই সুদের হারটা অপরিবর্তনীয় থাকে। এবার যে মানুষকে আমি বিক্রি করছি, যে আমি পরবর্তীকালে যে ক্রেতাকে আমি বিক্রি করছি, সেও কিন্তু এফেক্টিভলি সে সুদের হারটা সে একই পাবে, কারণ মূল ঋণপত্রটা ধরলে, কিন্তু যেহেতু সে সেটা কম দামে কিনছে, সেহেতু তার কাছে আয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ সে 100 টাকায় কিনলে সে 5 টাকা করে সুদ পাবে একদম প্রথমে যে কিনেছে। আমি যখন তাকে বিক্রি করছি, সে হয়তো সেটাকে 90 টাকায় কিনছে, কারণ বাজারে সুদের হার বেড়ে গেছে বলে আমি বিক্রেতা বাধ্য হচ্ছি তাকে এমন দামে বিক্রি করতে যাতে অন্তত বাজারের দারটা সে পায়। অর্থাৎ তাকে আমি 90 টাকা বিক্রি করলাম, কিন্তু সে সেই 5 টাকাই পেল, কিন্তু সে 100 টাকার বদলে 90 টাকার উপর 5 টাকা পেল। ওভারঅল ইনকামটা দুটো জুড়ে হলো। দুটো জুড়ে তার হলো না, ওভারঅল ইনকামটা কি তার দুটো জুড়ে হলো না? তার ইনকামটা যে কিনছে তার তো 90 টাকার উপরই আয়টা হচ্ছে, সে 90 টাকার উপরই, সে তো 90 টাকার উপরই সে পাস। হ্যাঁ বলো, এটা 90 টাকার উপরে পাচ্ছে না, সে তো 100 টাকার বন্ডটাকে 90 টাকায় কিনছে ডিসকাউন্টিং এ, তার যে কুপনটা ছিল সেটা তো পাচ্ছে। তার মানে দুটো জুড়ে তার আলটিমেটলি ওই বন্ডের প্রতি একটা হ্যাঁ, মানে এই অর্থে তুমি দুটোকে জোড়া বলছো। হ্যাঁ, আমি বলছি যে তার রিটার্নটা যেহেতু 90 টাকার উপর হিসেব করা হচ্ছে, সেহেতু তার রিটার্নের পরিমাণটা বেড়ে যাচ্ছে আর বন্ডের দামটা কমে যাচ্ছে। আমি এটাই বোঝাতে চাইছিলাম। অর্থাৎ তার মানে এখানে আমরা একটা আনুপাতিক হিসেবে দেখছি যে বাজারে সুদের হার যদি বেড়ে যায় এবং আমাকে যদি বাজারে বন্ড বিক্রি করতে হয়, তাহলে আমাকে কম দামে বন্ডটা বিক্রি করতে হবে, তাই তো? ঠিক তাই। এবং বন্ডের এটা একটা বড় রিস্ক, মানে আমরা যখন বলি যে বন্ডের ভলিটিলিটি কেন থাকে, এইটা একটা ইন্টারেস্ট রেট রিস্ক বলি আমরা এটাকে। এটা একটা বড় রিস্ক, কারণ ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায় তখন যেরকম তুমি বলছিলে যে ওটা ডিসকাউন্টেড হয়, আবার ইন্টারেস্ট রেট যখন কমে যায় তখন প্রিমিয়ামে আমি বেচতে পারি, তাহলে আমার ইলটা হয়তো বাড়বে যে বেচছি। কিন্তু ওভারঅল দেখতে গেলে এটা একটা রিস্ক, এই ভলিটিলিটির মধ্যে এটা একটা রিজন যে কেন বন্ড ভলেটাইল হয়। আমি প্রসেনজিতের কাছে আসি, সেটা হচ্ছে যে আমাকে যদি ঋণপত্র এবং শেয়ারের মধ্যে বিনিয়োগের কথা ভাবতে হয়, তাহলে, এবং আমার কাছে আমি ঝুঁকি খুব একটা পছন্দ করি না, তাহলে কোনটা বাঁচবো? না, যদি আমি খুব ভালো প্রশ্ন সুকর্ণদা, এটা নিয়ে লোকজন অনেকেই জিজ্ঞেস করে। ইনফ্যাক্ট যদি একখানা ইস্যুয়ার এক হয় শেয়ারে বা ঋণপত্রে, তাহলে ঝুঁকিটা কিন্তু ঋণপত্রে অনেক বেশি। কারণ হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে টিপিক্যালি আনসিকিউরড ডেট, আর যদি কিছু হয়ে যায় কোম্পানিটার, তাহলে কিন্তু এই ঋণপত্রে উনি কিছু ফেরত পাবেন না। এক্সাম্পল হিসেবে বলি, ধরে নিন আজকে একখানা দেশের বৃহৎ একখানা ব্যাংক, তার শেয়ারও আছে, তার ফিক্সড ডিপোজিটও আছে, কিন্তু কোম্পানিটা মানে ব্যাংকটা কালকে হয়তো কিছু একটা হলো, ব্যাংকটা প্রায় মরে যেতে বসেছে। তাহলে কিন্তু ওই যে ঋণপত্র যেটা ইস্যু করবে, যদি ওটা সিকিউরড ডেট না হয়, আর যদি সিকিউরডও হয়, ওটাকে দেখতে হবে যে ফার্স্ট পাস অন অ্যাসেটস আছে নাকি সেকেন্ড পাস অন, মানে দাঁড়া, সিকিউর ডেট বলতে কি বোঝাচ্ছ? সিকিউর ডেট মানে হচ্ছে গিয়ে যে যদি আমি কখনো কোনো জায়গা থেকে ধার নিই, সেই ধারটা যদি আমি না ফেরত দিতে পারি, তাহলে আমার আর কি আছে, যেইটা নিয়ে বা যেইটা ভাঙিয়ে বা যেটা বিক্রি করে আমাকে যে বড়োইংটা দিয়েছে, যে লেন্ডিংটা করেছে, যে মানে ধার আমাকে যে দিয়েছে, সে যে ক্ষতিপূরণটা আছে সেটা ও ক্ষতিপূরণটা ইকুয়ালাইজ করতে পারে।
মানে তার মানে সেই যে ঋণটা তুলছে তার এগেনস্টে একটা মর্টগেজ কিছু একটা রাখা আছে, মর্টগেজ, হ্যাঁ কিছু একটা মর্টগেজ রাখা কিছু আছে, আমি একখানা যদি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ, একটা কোম্পানি যদি মর্টগেজ না নিয়ে যদি ঋণপত্র দেয়, আর সেই একই কোম্পানি যদি ইকুইটি শেয়ার ইস্যু করে, তাহলে যদি কোম্পানিটা যদি মরতে বসে, তাহলে কিন্তু রিস্ক ঋণপত্রে অনেক বেশি শেয়ারের তুলনায়। হুম, কিন্তু শেয়ারেও তো আমি একটা বিনিয়োগ করে বসে রয়েছি টাকা। হ্যাঁ, কিন্তু শেয়ার তো ইকুইটি না, মানে আমি যদি অ্যাসেট বিক্রি করে প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে গিয়ে আর অ্যালোকেশন অফ বিজনেস হচ্ছে গিয়ে এক, তো যদি বিজনেসটাকে আমাকে বন্ধ করে বিক্রি করে দিতে হয়, তাহলে আমি মালিকানা হিসেবে প্রথম আমি হকদার হব, নাকি আমি দেনাদার হিসেবে প্রথম হকদার হব? অবভিয়াসলি মালিকরা প্রথমে ডিমান্ড করবে যে আমায় টাকাটা তুমি প্রথমে ফেরত দাও। আমি তো প্রথমে আমার রাইট ছেড়ে দেবো না। আমি বলবো যে আমি যদি ওখানে টাকায় 10 টাকাও 10 পয়সাও পাই, তাহলে ওটা আমার হক আসে। আর তুমি তো জেনেই ইয়ে করেছিলে, তুমি আমাকে ধার দিয়েছিলে যে তোমার কাছে ওটা আনসিকিউর্ড। আনসিকিউর্ডে কোনো অব্লিগেশন থাকে না। আচ্ছা, তার মানে তুমি বলছো যে ঋণপত্রের বাজারে আমার কিছু ঋণপত্র আছে যেগুলো সিকিউরড, আর কিছু ঋণপত্র আছে অনেক যেগুলো ঋণপত্র আছে যেগুলো সিকিউর্ড, অনেকগুলো আছে যেগুলো আনসিকিউর্ড। আনসিকিউরড। তার মানে কি এই যেহেতু আনসিকিউরডে ঝুঁকি বেশি, সেহেতু কি আনসিকিউরডে সুদও বেশি পাওয়া যায়? হওয়া উচিত, আর অনেক সময় তাই হয়, যদি না ইস্যুয়ার খুব নাম করা হয়, যে ইস্যুয়ার হয়তো এমন একজন বড় পার্টিসিপেন্ট যে হয়তো কখনোই লোকেরা বিশ্বাস করে না যে ওটার কিছু হতে পারে, ওই জন্য হয়তো ওটা ইস্যুয়ারটা হয়তো একটা প্রিমিয়াম মানে না দিয়ে একটা ডিসকাউন্টে টাকা তুলছে, যে তোমার কাছে এই ভরসা আছে, এই ভরসাটারও আমি দাম নেব, ওই বিশ্বাসটারও আমি দাম নেব। সাদে কি বলে যে ঋণপত্রের বাজারটা একটু জটিল, কিন্তু আমি বাজারে তো অনেক রকম ঋণপত্র আছে আজকে। যদি সেরকম কোনো মানুষ যে তার টাকা এমন ভাবে লগ্নি করতে চায় যাতে ঝুঁকির পরিমাণ কম থাকে, তাহলে আমরা শুনে আসি যে তার সঞ্চয়টাকে ঝুঁকি কমানোর জন্য অনেক বেশি বন্ডের দিকে চালনা করা উচিত। কিন্তু প্রসেনজিৎ যা বলল, নীলাঞ্জন, তাতে তো একটা ভয়ের জায়গায় থাকছে। তাহলে এই জায়গাটা তোমার ব্যাখ্যা কি? দেখো সুপর্ণদা, যদি ঝুঁকির তুলনামূলক মাপ তুমি নিতে চাও নানান ধরনের ঋণপত্রের, তোমাকে প্রথমেই একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে তার ক্রেডিট রেটিং এ। অর্থাৎ একটা বন্ড বা একটা ঋণপত্রর ক্রেডিট রেটিং কি এটা জানতে হবে। ক্রেডিট রেটিং তোমাকে একটা আন্দাজ দেবে, একটা ধারণা দেবে যে টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তাটা ঠিক কতটা। অর্থাৎ যে বন্ড বা যে অন্যান্য পেপারের ক্রেডিট রেটিং সবচেয়ে হাই, সেখানে তুমি সবচেয়ে বেশি নিশ্চিন্ত। যেখানে নিচের দিকে বা ধরো ডিফল্ট ক্যাটেগরি, সেখানে তুমি সবচেয়ে বেশি সন্দিহান হবে, অর্থাৎ সেই টাকা তুমি ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম হবে। এখন ক্রেডিট রেটিং হচ্ছে যে কোনো ইনভেস্টরের জন্য খুব দরকারি একটা মাপকাঠি। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই রেটিং দেখতে হবে, কে রেট করেছে দেখতে হবে, এবং সেই রেটিং এর হিস্ট্রি যদি কিছু থাকে সেটা খুব ভালো করে পড়তে হবে। অনেক সময় হয় রেটিং এর হিস্ট্রি খারাপের জন্য এখনকার রেটিং এর উপর ইম্প্যাক্ট আসে, এবং খুব রেটিং এর যদি কোনো ইভেন্ট হয়, ক্রেডিট কোনো ইভেন্ট হয়, রেটিং অবশ্যই খারাপ হয়ে যাবে। এবং খুব সম্প্রতি তুমি যদি দেখো, লাস্ট 2 বছর যদি দেখো আমাদের ডেট মার্কেটে, তুমি দেখবে একাধিক বড় বড় নামের পেছনে খুব বড় কোয়েশ্চেন মার্ক এসছে, এবং সেই নামগুলো আমরা সবাই জানি, এক্ষুনি আর রিপিট করছি না। এই স্টোরিড ইনস্টিটিউশনস যাদের বলা হয় সাধারণত, তারা পর্যন্ত ডিফল্টের জায়গায় চলে গেছে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারী, তিনি সাধারণই হোক বা ইনস্টিটিউশনই হোক, টাকা ফেরত পাননি সময়। শৈবাল, ফিরে আসি এবার তোমার কাছে। নীলাঞ্জন একটা খুব ভালো প্রশ্ন করেছে, এবং অবভিয়াসলি
আমার মাথায় আসছে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন আজকে আলোচনায় আসবে, এই কথাটা আমরাও আলোচনা করছিলাম। সেটা হচ্ছে যে আমরা ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ক্ষেত্রে যেটা দেখলাম, যে বহু লোক তাতে তার মাধ্যমে বিনিয়োগ করেছে এবং প্রায় 6টা ফান্ড গুটিয়ে যাওয়ার মুখে ছিল এবং টাকা ফেরত ব্যাপারে একটা পাওয়ার ব্যাপারে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল এবং অনেকেরই অনেক টাকা এটাতে জড়িয়ে রয়েছে। যদিও এখন এবং এ নিয়ে কেস কাছারিও হয়েছে এবং এখন আস্তে আস্তে টাকা ফেরত আসছে। তো এ ব্যাপারে তুমি যদি কিছু আলোকপাত করো, যে সাধারণভাবে তো লোকে বলে যে মিউচুয়াল ফান্ড রুটে বন্ডে ইনভেস্ট করো ইত্যাদি প্রভৃতি, তো এ ব্যাপারে তুমি যদি কিছু আলোকপাত করো। হ্যাঁ, এইভাবে বলি যে প্রথমত যে আমরা যখন রিস্ক নিয়ে আলোচনা করছিলাম বন্ড মার্কেটে, তখন একটা কথা বলা খুব জরুরি যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি ডেট ফান্ডে ইনভেস্ট করা যায় তার কিছুটা সেফটি আছে, কারণ তারা অনেক বিভিন্ন ধরনের বন্ডে ইনভেস্ট করে, তাদের অনেক ক্যাটাগরি আছে এবং সেখানে একটা ডাইভার্সিফিকেশন পাওয়া যায়। এটা বলা সত্ত্বেও এটা বলতে হবে যে বন্ড ফান্ড মানে ভাবার কোনো কারণ নেই যে সম্পূর্ণভাবে রিস্ক ফ্রি। অনেকে হয়তো এটাকে এফডি রেপ্লিকা হিসেবে ধরে, কিন্তু তার সত্যতা নেই। এখানেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমাদের সন্ধিয়ান হতে হবে বা আমাদের রিসার্চ করতে হবে। নীলাঞ্জন একটা খাঁটি কথা বলেছে যে ক্রেডিট রেটিং, তার মানে মিউচুয়াল ফান্ড আমাদের টাকা নিয়ে যেখানে যেখানে লাগাচ্ছে সেই সব কোম্পানি কি ভালো রেটেড, তাদের বিজনেস মডেল কি যথেষ্ট ভালো এবং তাদের ক্রেডিট হিস্ট্রি কি যথেষ্ট ভালো যে সময় মতো তারা সবসময় টাকা ফেরত দিতে পেরেছে। দ্বিতীয় রিস্ক আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, যেখানে ইন্টারেস্ট রেট রিস্ক আমরা বলেছিলাম ইন্টারেস্ট যখন বাড়ে তখন টেম্পোরারি বন্ডগুলো সব বন্ড ফান্ড বা বন্ডগুলো ডিসকাউন্টেড হয়, ইন্টারেস্ট রেট যখন পড়ে তখন বন্ডগুলো একটা প্রিমিয়াম পায়। এই দুটো গেল মূল রিস্ক। এবার ফ্র্যাঙ্কলিন টেম্পলটনে একটা মিশ্র রিস্ক হয়েছে, কিছুটা ক্রেডিট রিস্কের রিস্ক ছিল, অর্থাৎ তারা একটু লো গ্রেড ক্রেডিট রিস্কে ইনভেস্ট করতো যেখানে বেশি রিটার্ন পাওয়া যায়, তো সেটা তাদের একটা ইস্যু। সেকেন্ড ইস্যুটা হলো হচ্ছে কোভিড এর সময় একটা লিকুইডিটি ইস্যু হলো। আমি এটাকে বোঝাই এই দুটো রিস্কের বাইরে এই লিকুইডিটি রিস্কটা, অর্থাৎ যদি ধরি একটা ব্যাংক তার কাছে স্থায়ী আমানত এবং আমানত সবাই জমা করেছি, কালকে যদি সবাই যদি সেখান থেকে টাকা তোলার জন্য হুড়মুড় করে যায়, তার তো সব বিনিয়োগ করা আছে, সে টাকা তুলে হটপট করে দিতে পারবে না ইমিডিয়েট, তাহলে লিকুইডিটিও একটা রিস্ক। তার মানে একটা পোর্টফোলিওতে অর্থাৎ একটা ডেট পোর্টফোলিওতে যদি বেশি টাকা থাকে ইলিকুইড অ্যাসেটে, সেটাও কিন্তু প্রবলেম। কারণ আমি যদি টাকা তুলতে আসি বা বেশি সংখ্যক লোক যদি একটা বিপদের সময় টাকা তুলতে যায়, সেখানে যদি লিকুইডিটির একটা ক্রাইসিস হয়, তাহলে কিন্তু ওই বন্ড ভ্যালুগুলোকে ডিটোরিয়েট করবে। কারণ টাকা যখন তুলতে যাব, সে আইদার বলবে আমার কাছে টাকা নিয়ে এক্ষুনি দিতে পারছি না, বা যদি দিই তাহলে অনেক টাকা ডিসকাউন্টিং করে দেবে। তার মানে যে কোনো একটা বন্ড ফান্ডে ইনভেস্ট করতে গেলে তিনখানা রিস্ক রয়েছে। ইন্টারেস্ট রেট রিস্ক, যদি ধরে রাখা যায় বন্ড ফান্ডগুলো ইন্টারেস্ট রেট ঠিক সময়ের সঙ্গে সঙ্গে কমে যায়। ক্রেডিট রিস্ক, জ্বলন্ত উদাহরণ অনেকগুলো রয়েছে আমাদের চোখের সামনে যেখানে কোম্পানি অনেকগুলো ডিফল্ট করেছে। থার্ড রিস্ক হচ্ছে লিকুইডিটি রিস্ক, এমন একটা জায়গায় আমরা ইনভেস্ট করতে থাকলাম যেগুলো খুব ইলিকুইড, সেখানেও কিন্তু একটা বিপদ রয়ে গেছে। মানে আমি আমি যদি এটাকে এইভাবে ঝুঁকির জায়গাটা বুঝি, প্রথম ঝুঁকিটা হচ্ছে যে যাকে আমি ঋণ দিচ্ছি সে ফেরতটা দিতে পারবে কিনা, সেটা হচ্ছে আমার ক্রেডিট রিস্ক। এর পরেরটা হলো যে যেটা আমারও হাতে নেই, যে আমার কাছ থেকে ঋণ নিচ্ছে তারও হাতে নেই, সেটা পুরোপুরি বাজারের পরিমণ্ডল এবং সরকারের উপরে নির্ভর করছে, সেটা হচ্ছে যে সুদের ওঠা পড়ার রিস্ক। আর তৃতীয় যে রিস্কটা, সেই রিস্কটা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে ঋণদাতারা সবাই একসঙ্গে টাকা ফেরত চাইছে, যে কোনো কারণেই হোক, কিন্তু যে লোকটা ঋণ নেয় সে ঋণ নেয় তার কাছে টাকা নেই বলেই সে একটা কাজ করবে বলে, আমি যদি ভুল বুঝি ঠিক করে দিও। তার ফলে তার কাছে যদি আমি 5 বছরের জন্য টাকা ধার দিয়ে বলি যে না না ভাই আমাকে কালকেই শোধ করে দাও আমাকে, তাহলে সেটা তার পক্ষে সম্ভব নাও হতে পারে, তারা আছে সেই টাকাটা নাও থাকতে পারে। তার ফলে বাজারে একটা চাপ পড়ে এবং সেখান থেকে একটা
ফেইলিয়ারের সম্ভাবনা তৈরি হয়ে যায়। এইটাই তো তোমরা বলতে চাইছো? হ্যাঁ, এটাই বলতে চাইছি। শুধুমাত্র একটা জিনিস অ্যাড করছি, ওই লিকুইডিটির ক্ষেত্রে অনেক সময় যে ঋণ নিচ্ছে, অর্থাৎ ধরুন মিউচুয়াল ফান্ড কারোর জন্য বন্ড বাই করার জন্য নিচ্ছে পাবলিকের কাছ থেকে, সেই টাকাগুলো এমন জায়গায় লাগালো সেগুলো খুব বেশি ইললিকুইড, হয়তো ইন্টারেস্ট রেটের লোভে লাগালো, সেগুলো খুব বেশি ইললিকুইড। সেক্ষেত্রে যখন কেউ টাকা চাইতে আসবে, দেওয়াটা ডিফিকাল্ট হবে। আমার একটা পোর্টফোলিওর মধ্যে এটাও বিচার করতে হবে যে লিকুইড ভার্সেস ইললিকুইড কতটা রয়েছে পোর্টফোলিও। আমি নীলাঞ্জনকে একটু দাঁড় করিয়ে রাখবো, কারণ নীলাঞ্জনের একটা সাম্প্রতিক লেখা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল বন্ড নিয়ে, আমি সেই প্রসঙ্গে আসবো। প্রসঞ্জিৎ, তুমি এদের বাকি দুজনের মতনই তুমি মানুষকে সঞ্চয় সম্পর্কে উপদেশ দিয়ে থাকো। তো কেউ যদি বন্ডের বাজারে, আমি ধরে নিলাম যে একজন মানুষ, সে যে কোনো কারণেই হোক শেয়ার সম্পর্কে সে বীতশ্রদ্ধ, সে শেয়ারে বিনিয়োগ করতেই যায় না, এটা যদি অনুমান হয়, এবং সে যদি ঋণপত্রেই বিনিয়োগ করতে চায়, তাহলে সে কিসে বিনিয়োগ করবে? কি ধরনের ঋণপত্রে সে বিনিয়োগ করবে? সুবর্ণদা, যদি এরকম কেউ যদি আমার কাছে আসে আর যদি ঋণপত্রের সব ইনস্ট্রুমেন্টে যদি থাকতে হয়, তাহলে আমি প্রথমে ওনাকে বলবো যে পিপিএফ করবেন। আর পিপিএফ এ যদি ওনার যদি বিয়েটা শেষ হয়ে যায়, তাহলে আজকে কিন্তু আরেকটা, আর যদি ওনার কাছে একটু থাকে, তাহলে কিন্তু প্রাইম মিনিস্টার যোজনা স্কুলে একটা এক্সেলেন্ট প্রোডাক্ট মার্কেটে ঘুরছে, যেটার মেয়াদটাও কিন্তু একটু বড়। সেটা আমি মনে করি যে এটা একটা সুবিধের জায়গা। আর এইখানে কিন্তু আমি লোকেদের নিবেশ করতে বলবো। তারপর যদি কিছু থাকে, তাহলে আমি হয়তো বলবো যে পিওর, মানে মিউচুয়াল ফান্ডের মধ্যে পিওর লিকুইড ফান্ডে রাখতে, একদম লিকুইড ফান্ড যেখানে স্পেকুলেশন একদম নেই, যেখানে পুরো ক্যাশ ইনস্ট্রুমেন্টে কাজ হয়, সেটাতে রিস্ক প্রায় নেই বললেই চলে। এটা আর একটু জটিল জায়গায় চলে গেল। ক্যাশ ইনস্ট্রুমেন্ট ব্যাপারটা কি? ক্যাশ ইনস্ট্রুমেন্ট মানে এই যে ঋণপত্রের যে পৃথিবীটা না, এটা না এক্সাম্পল দিয়ে বোঝাই যে এটা কত বড়। আমাদের দিনে যদি আমরা 1,10,000 টাকার যদি আমরা ইকুইটি মার্কেটে যদি আমরা ব্যবসা করি, তাহলে আমাদের দেশে একটা পেপার আছে, মানে জিওআই, আমরা জিওআই হিসেবে জানি, নীলাঞ্জন আর শৈবাল খুবই পরিচিত। জিওআই 37, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2037-এ ওটা ম্যাচিওর করবে। ওই একটা ঋণপত্রের ডেইলি ট্রেডিং হয় আমাদের এন্টায়ার ইকুইটি মার্কেটের থেকে বেশি, একটা পেপার। সো টোটাল ঋণপত্রের যে প্রত্যেক দিন লেনদেনটা হয়, ওটা কিন্তু ইকুইটি মার্কেটে 8-10 গুণের থেকেও বেশি। এই যে প্রত্যেক দিন যে লেনদেন হয়, তার মধ্যে কিছু লেনদেন আছে যেটা আমরা এমন জায়গায় করি, যেটা হয়তো 3 দিনের জন্য, 5 দিনের জন্য, 7 দিনের জন্য, বা হয়তো ছুটির দিনে কভার করার জন্য। যেরকম আমাদের 28 থেকে শুনলাম 3 তারিখে আমাদের ছুটি আছে। প্রথমে আমাদের ইলেকশন পুজো, তারপর আমাদের দোল পুজো, তারপর আমাদের গুড ফ্রাইডে পুজো, তারপর আমাদের উইকেন্ড পুজো। এই লম্বা একটা ছুটির জন্য কাউরে যদি পয়সা থাকে, তাহলে ওটা কোথায় রাখবো? ওটা এমন জায়গায় রাখে যেটা মার্কেটে যখন ইচ্ছে চাই আমি ফেরত পাবো। মানে এটা সবচেয়ে পপুলার ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিয়ে ইন্টার ব্যাংক অফার মার্কেট, যেটাকে আমরা কল হিসেবে জানি। তো এই যে ক্যাশ ইনস্ট্রুমেন্ট যেটা আমরা বলছি, এটার মধ্যে সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কল মার্কেট, যেখানে একটা ব্যাংক অন্য ব্যাংকের থেকে ধার নেয়, বা হয়তো মিউচুয়াল ফান্ড থেকে ধার নেয়, বা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ধার নেয়। আর এটা ভীষণ সিকিউর, এটা ভীষণ সিকিউর না, এটা কমপ্লিটলি সিকিউরড। এরপরেও কিছু আছে, যেরকম নীলাঞ্জন টপিকটা শুরুই করলো 91 ডে টি বিলস দিয়ে, ওরকমও কিছু পেপার আছে যেটা হয়তো রিজার্ভ ব্যাংক ইস্যু করে, যেটা সারাক্ষণ লেনদেন হয়, যেখানে ইন্টারেস্ট রেট পড়ার কোনো সম্ভাবনা নেই, যেখানে অ্যামাউন্ট ইজ ব্যাকড বাই দি আরবিআই।
আরবিআই এর কাছে তো বিজনেস ফ্লপ করতে পারে না, ফ্লপ করলে ও ম্যাক্সিমাম টাকা ছাপিয়ে ওটা ফেরত দিয়ে দেবে, তো ওখানে রিস্ক তো নেই। তো এই যে কয়েকটা আমি ইনস্ট্রুমেন্ট, আমার এখানে একটা ভিন্ন মত আছে, ওখানে রিস্ক নেই এই কথাটা আমি বলবো না। ওখানে রিস্ক যদি না থাকতো তাহলে তো মনিটারি অথরিটি অথবা গোটা ম্যাক্রো ইকোনমিক সিনারিও এবং জেনারেল ইকুইলিব্রিয়াম, ওটা জটিল প্রশ্ন, ওর মধ্যে আমি যাব না। এই আলোচনায় আমরা ওটার মধ্যে ঢুকবো না। কিন্তু তোমার এই আলোচনার প্রেক্ষিতে একটা জিনিস পরিষ্কার, যে শেয়ারের বাজারটা তুলনামূলকভাবে বোঝাটা বোধহয় সহজতর, অনেক। কিন্তু কিন্তু ঋণপত্রের বাজারটা অতটা সহজ নয়। কিন্তু যেটুকু আমরা বুঝতে পারলাম এখনো পর্যন্ত যে আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে ঋণপত্রের বাজারে সাধারণভাবে আবারও বলছি যে দু ধরনের ঋণপত্র দেখতে পাই। এক ধরনের ঋণপত্রের পেছনে কোনো রকম ফেরত পাওয়ার জায়গায় যেটাকে আনসিকিউর কোনো কিছু গচ্ছিত মানে মর্টগেজ থাকে না, ফলে কোনো কারণে কিছু হলে তার সম্পত্তি বিক্রি করে সেখান থেকে টাকা পাওয়ার একটা কোনো রকম গ্যারান্টি থাকে না। আর একটা হচ্ছে সিকিউরড। আর এই সিকিউরড ঋণপত্রের জায়গাতেও তারও নানাবিধ ভাগ আছে। কিছু আছে যেগুলো সরকারের সম্পত্তি, মানে সরকারের ঋণ, সরকার বাজার থেকে যে ঋণ নিয়ে চালায়। আমরা যখন বাজেটে পড়ি তখন বাজেটে আমরা দেখতে পাই যে সরকার এত টাকার গ্যাপ রেখে রেখেছে, সেটা তো আর গ্যাপ থাকে না। আমরা আজকাল টাকা ছাপানোও বন্ধ করে দিচ্ছি সেই অর্থে বাজেটারি মেটানোর জন্য, গ্যাপস মেটানোর জন্য। ফলে সরকার বাজার থেকে ঋণ করে বিভিন্ন রকম ভাবে ঋণ করেই সেটা মেটায়। আর সেই ঋণটাও সাধারণের কোথাও গিয়ে রোজগারের জায়গা বা আয়ের জায়গা হতে পারে, বা সম্পদ লগ্নির জায়গা হতে পারে। আমাদের আপাতত আলোচনাটা এই জায়গায় এসে থেমেছে। আমি নীলাঞ্জনের কাছে আসব, তার একটা অন্য কারণ আছে। নীলাঞ্জন সাম্প্রতিক একটা লেখায় তুমি লিখেছিলে যে সরকারি ঋণপত্র, একটা ইংরেজি কাগজে তুমি লিখেছিলে যে সরকারি ঋণপত্রে বিনিয়োগটা সহজ নয় সাধারণ মানুষের ক্ষেত্রে। এইটা যদি তুমি একটু ব্যাখ্যা করে বলো। হ্যাঁ সুবর্ণদা, তার আগে আমি একটু ছোট ব্যাকগ্রাউন্ড দিই। আমাদের দেশে গভর্নমেন্ট হচ্ছে সবচেয়ে বড় প্লেয়ার ডেট মার্কেটে, অর্থাৎ কোনো সুপার প্লেয়ার যদি কেউ থাকে এই মার্কেটে সেটা হচ্ছে আমাদের দেশের সরকার। নাও হ্যাভিং সেড দ্যাট, আমরা জানি গভর্নমেন্ট অনেক ধরনের ডেটেড সিকিউরিটিজ বাজারে ছাড়ে। সাধারণ পরিভাষায় আমরা তাদের গিল্ডস বলে থাকি, গভর্নমেন্ট সিকিউরিটিজ বলে থাকি। এই গভর্নমেন্ট সিকিউরিটির 90% কি তারও বেশি হচ্ছে ইনস্টিটিউশনের কবজায়, অর্থাৎ নানান রকম কমার্শিয়াল ব্যাংক, নানান ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং নানাবিধ অন্য ইনস্টিটিউশন এই মার্কেটটাতে অপারেট করে। অর্থাৎ সুপর্ণ পাঠক, নীলাঞ্জন, শৈবাল, প্রসেনজিৎ আমাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে এই মার্কেটে নেই বললেই চলে, অর্থাৎ রিটেল ইনভেস্টর নেই এখানে। তার মানে এখানে যে পরিমাণ বন্ড মিনিমাম কিনতে হয় আর কি, তার টাকার অঙ্কটা এত বড় যে আমাদের পক্ষে এককভাবে সেটা কেনা সম্ভব নয়। এটাই কি বক্তব্য? এটা ঠিক না, এটা বক্তব্য নয়। কারণ এবার রিসেন্টলি আমাদের কিছুদিনের মধ্যে যেসব রিফর্মস হয়েছে, নানা রকম অথরিটিজ আরবিআই এর অনুপ্রেরণায় আমাদের ওটা কমিয়ে এনেছেন। অর্থাৎ আমরা সাধারণভাবে যদি ওই মার্কেটে ঢুকতে চাই আমরা কম পরিমাণেও কিনতে পারি। অর্থাৎ আমাদের 100 কোটি টাকা নিয়ে প্রত্যেককে আসতে হবে না। আমি উদাহরণস্বরূপ বলছি, এইটা করার জন্য অনেক অল্প টাকাতেও কিনতে পারি যদি আমরা সরাসরি কিনি, কোনো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে না। এটা কি আমরা সরাসরি কিনতে পারবো না? আমাদের এনএসডিএল এর বা কোনো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেগুলোকে কি জানো তোমরা বলে থাকো, কি বলো তোমরা, একটু যদি ব্যাখ্যা করে বলো। হ্যাঁ, এখানে একটা ছোট্ট রিফর্ম রিজার্ভ ব্যাংক করেছে এই হালের মধ্যে, এদের লাস্ট ক্রেডিট পলিসি একটা রিটেল উইন্ডো এনেছে বা আনতে চলেছে। এই রিটেল উইন্ডোর মাধ্যমে সাধারণ লগ্নিকারীও কম টাকা, কম পুঁজি নিয়ে এই ইনভেস্টমেন্ট করতে পারেন গভর্নমেন্ট বন্ডসে, গভর্নমেন্ট সিকিউরিটিস। অর্থাৎ গিল্ডস কেবলমাত্র কিছু ইনস্টিটিউশনের কুক্ষিগত আর থাকবে না, এখানে সাধারণ লোকেরাও যদি চান তারা তাদের রিস্ক প্রোফাইল দেখে ওখানে ইনভেস্ট করতে পারবে। মানে এটা একটা বিরাট পরিবর্তন যদি সাকসেসফুলি করতে পারে গভর্নমেন্ট, যদি ঠিকঠাক আনতে পারে, আরো রিফর্মিস্ট হতে পারে, তাহলে এই নিশ্চয়ই একটা বড় পজিটিভ দিক আমাদের সামনে খুলে ধরতে চলছে।
সেটা তো অন্য প্রশ্ন, সংস্কারের প্রশ্ন, সেটা আলোচনার স্থান অন্য। অর্থাৎ সোনায় মোড়া বা গিল্ট এজড সিকিউরিটি, যে সরকারের কাছ থেকে যদি আমি কিনি, সরকার নাকি কোনোদিন দেউলিয়া হয় না। যদিও সরকার দেউলিয়া হওয়ার গল্প আমরা জানি, মানে দুই একটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে, সরকারও দেউলিয়া হতে পারে, তার কারণ অন্য, এবং সেই অর্থে এ ব্যাপারটা আরো বৃহত্তর আলোচনার সাপেক্ষ। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে এখনো পর্যন্ত যেটুকুন আলোচনায় আমরা বুঝলাম সেটা হচ্ছে যে সুদের সঙ্গে, আমি বারে বারে এটা বলছি কারণ এই প্রক্রিয়াটা জটিল, ফলে আমাকেও বুঝে নিতে হচ্ছে সঞ্চালক হিসেবে, না হলে পরের প্রশ্ন যেতে আমার অসুবিধা হবে। সেটা হচ্ছে যে সুদের সঙ্গে ঋণপত্রের দাম ওঠানামা করে একদম বিপরীতমুখী অনুপাতে। 2, শেয়ারের মতনই ঋণপত্রে ঝুঁকি আছে, এটা বুঝতে হবে। 3, ঋণপত্রের নানান শ্রেণী আছে। এবার সরকারি ঋণপত্র সেই অর্থে সব থেকে ঝুঁকিহীন, এবং সেখান থেকে নামতে নামতে সংস্থার ঋণপত্র ঝুঁকিপূর্ণ, স্বাভাবিকভাবে সাধারণ আলোচনায় যদি আমরা এইভাবে বলতে পারি। আর সংস্থার ঋণপত্রের মধ্যেও আবার নানান ভাগ আছে, কম ঝুঁকি থেকে বেশি ঝুঁকি, এর মধ্যেও সেটা ঘোরাফেরা করে। একটা প্রসঙ্গ উঠে এসছে, আমি এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, শুভাশিস সেনগুপ্ত প্রশ্ন করেছেন যে, এবং আরো একটা প্রশ্ন এসছে সংশ্লিষ্ট ইয়েতেই, যে ডিবেঞ্চার আর বন্ডের ফারাক কি, আর ডিবেঞ্চার সিকিউরড কিনা। তোমরা যে কেউ এই প্রশ্নটার উত্তর দিতে পারো। আমি নি? হ্যাঁ হ্যাঁ। ওকে, ডিবেঞ্চার বন্ড অ্যাজ সাচ ওরকম ভাবে কিন্তু কোনো ওরকম স্ট্রাকচারাল ফারাক নেই। বন্ড জেনারেলি সিকিউরড হয় না, ডিবেঞ্চার হতেও পারে নাও হতে পারে। সো যখন লার্জলি আমরা দেখি কোনো অ্যাসেট ব্যাক সিকিউরিটি হয়ে যায়, মানে যেটা আমরা মর্টগেজ বলি, আমরা তো ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে আছি, সোজা সাজা কথা বলতে পারি না, একটু ঘুরিয়ে একটু কমপ্লেক্স করে, ওই জন্য আমরা মর্টগেজ বলি না, আমরা অ্যাসেট ব্যাক সিকিউরিটি বলি। তো ওরকম যদি থাকে তাহলে ওটাকে আমরা জেনারেলি মার্কেটে চালু ভাষায় ডিবেঞ্চার বলি, আর যদি কোনো সাদা প্লেন ভ্যানিলা একখানা প্রোডাক্ট হয় তাহলে আমরা ওটাকে বন্ড বলি। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে ইজ ডিবেঞ্চার সিকিউরড? ডিবেঞ্চার সিকিউরড হয় মানে সিকিউরিটি যদি অ্যাসেট ব্যাকড হয়, মানে তার পিছনে যদি কোনো মর্টগেজ রাখা থাকে, তাহলে ডেফিনেটলি সিকিউরিটি অফ দ্যাট ডিবেঞ্চার খুব ভালো। কিন্তু যদি আমাকে আজকে এসবিআই একটা বন্ড ইস্যু করে, তাহলে খেলাটা হয়তো একটু ঘুরে যেতে পারে। তো শুধু এইটা ইম্পর্টেন্ট নয় যে ওটা তার পিছনে সিকিউরড আছে কি না, ইস্যুয়ারের কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে আজকে আমাকে কি ওটা এসবিআই ইস্যু করছে, আজকে কি আমাকে এলআইসি ইস্যু করছে, বা হয়তো কোনো একখানা স্টেট গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করছে। মানে তুমি এখানে যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে এখানে সিকিউরিটির প্রশ্নটা হচ্ছে আরো বেশি করে যে কে ইস্যু করছে, অর্থাৎ তার কথার দামটা কতটা। সে যখন ঋণ শোধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে সে ঋণ নিচ্ছে, তখন আমাকে দেখতে হবে যে তার কথার দাম কতটা, এবং সেই কথার দামটা কিন্তু আমি কেবলমাত্র তার শুভ বুদ্ধি বা শুভেচ্ছা দিয়ে মাপবো না, আমি তার আর্থিক ক্ষমতা দিয়েও, তার আর্থিক ক্ষমতার ইতিহাস দিয়েও মাপবো, এবং আমি ভবিষ্যতের সঙ্গেও তাকে মিলিয়ে নেবো। একই সঙ্গে দেখে নেবো যে তার ব্যবসাটা কি, এবং তারও সঙ্গে বোধহয় সে কি ধরনের লিগাল এনভায়রনমেন্টে অপারেট করে সেটাও বোধহয় মিলিয়ে নেওয়া। প্লাস হিস্ট্রিটাও কেমন, সুপর্ণদা হিস্ট্রিটাও দেখতে হবে। এটা যদি আমরা সাউথে যাই তাহলে আমরা সুন্দরম বলে একটা কোম্পানি জানি যারা একটা চিট ফান্ড চালাতো। ওটা আজকে 100 বছর অতিক্রম করে হয়তো 120-25 বছর ধরে ওরা চিট ফান্ড চালাচ্ছে।
আর খুব সারপ্রাইজিংলি বা নট ভেরি সারপ্রাইজিংলি ওইটার দাম কিন্তু এসবিআই এর থেকেও বেশি। আচ্ছা, লোকেরা একটা কথা এই আলোচনা প্রসঙ্গে বলে নিয়ে আমাদের সঙ্গে যারা আছেন তাদের জ্ঞাতার্থে, যে সাধারণভাবে এই সারদা নারদা এই সমস্ত শুনে আমাদের ধারণা হয়ে গেছে আমরা সাধারণভাবে এদেরও চিট ফান্ড বলি, কিন্তু চিট ফান্ডের কিন্তু একটা লিগ্যাল এন্টিটি এবং তার জন্য নির্দিষ্ট আলাদা আইন বিভিন্ন রাজ্যে করা আছে। আমাদের রাজ্যে চিট ফান্ডটা ব্যান্ড, আমাদের রাজ্যে চিট ফান্ড করা যায় না, কিন্তু দক্ষিণের অনেক রাজ্যেই কিন্তু চিট ফান্ডটা আইন সিদ্ধ। যেহেতু এটা একটা ক্লারিফিকেশন দিই, চিট ফান্ড কিন্তু সারা দেশে ব্যান্ড। এই ফান্ড গুলো এখন রেসিডুয়ারি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ সেটা আমি ওটা অন্য প্রশ্ন, যে পরবর্তীকালে এই এটা বোধহয় মানে এই চলতি শতকেই এই পরিবর্তনটা হয়েছে, 2000 সালের পরে সম্ভবত, আমি যদি ভুল। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে চিট ফান্ডকে সাধারণভাবে আমরা যেভাবে বুঝি, চিট ফান্ড কিন্তু কোনোদিনই আসলে সেটা ছিল না, এবং পশ্চিমবঙ্গে দীর্ঘকাল ধরে চিট ফান্ড আইনত সিদ্ধ নয়, কিন্তু দক্ষিণ ভারতের অনেক রাজ্যে চিট ফান্ড এক সময় সিদ্ধ ছিল, তার পরিবর্তিত অবতার যাই হোক না কেন। এবার আমার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমার কাছে তাহলে করণীয়টা কি? আমি যখন ঝুঁকিহীন বিনিয়োগের কথা ভাববো, অথবা আমি যদি সরকারি ঋণপত্র কিনতে চাই, তার প্রক্রিয়াটা কি হবে? আমি বলছি, সরকারি ঋণপত্র কেনার একটা প্রক্রিয়া, যেটা মৃদুদা বলছিল, একটা উইন্ডো ওপেন হচ্ছে রিটেলদের জন্য। কিছু রিজার্ভ ব্যাংকের বন্ড ইস্যুয়েন্সে রয়েছে, যেগুলো রিজার্ভ ব্যাংক বন্ডগুলোকে ব্যাক করে ইস্যু করে, সেগুলোও রয়েছে। এবং ফান্ডের মাধ্যমেও কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনা যায়। তাই যখন আমরা একটা গভর্নমেন্ট সিকিউরিটিজকে দেখি, রিস্ক নিয়ে আলোচনা হচ্ছিল, সেই জন্য বলছি যে একটা গভর্নমেন্ট বন্ড সোভারিন ব্যাক, অর্থাৎ তার যদি ব্যাক অ্যাসেট দেখানো নাও থাকে, তবু যেহেতু সেটা গভর্নমেন্ট ইস্যুড বন্ড অর্থাৎ সোভারিন বন্ড, সেক্ষেত্রে কিন্তু তার ক্রেডিট রিস্ক কিছু থাকে না। শৈবাল, এখানে আমি একটু আটকাই। অরিজিৎ সরকার এবং হ্যাঁ, অরিজিৎ সরকারই প্রশ্নটা করেছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ সভরেন গোল্ড বন্ড আর হোয়াট ইজ সভরেন বন্ড? গোল্ড বন্ড তো যেখানে গোল্ড ইস্যু করছে, গোল্ডের একটা গভর্নমেন্ট থেকে একটা বন্ড ইস্যু করছে যেটা ব্যাকড বাই গোল্ড প্রাইস, অর্থাৎ গোল্ড প্রাইস যদি বাড়ে তার একটা বেনিফিট পাওয়া যাবে যারা ওটাকে কিনছে সভরেন গোল্ড ফান্ডটাকে, এবং তার সাথে সাথে একটা মিনিমাম ইন্টারেস্ট রেটও দেওয়া হয়। এটা পিওরলি ব্যাকড বাই দ্য গোল্ড প্রাইস। আর এমনি যে বন্ড গুলো রিজার্ভ ব্যাংক বা গভর্নমেন্ট যেগুলো ইস্যু করে, যেগুলোকে আমরা সোভারেন বন্ড বলি, সেগুলোর একটা কুপন রেট থাকে এবং তার একটা ইল্ড জেনারেটেড হয়। তো গোল্ড ফান্ডটা পিওরলি গোল্ড রিলেটেড, আর এগুলো হচ্ছে ঋণপত্র নির্ভরশীল, যেগুলো বন্ড বলা। প্রসেনজিতের কাছে প্রশ্ন আছে। অনির্বাণ পাল প্রশ্ন করেছে, কোয়েশ্চেন ফর প্রসেনজিৎ দা। সেটা হচ্ছে যে প্রসেনজিৎ তুমি আচ্ছা, ওর নাম প্রসূনজিৎ, অনির্বাণ, ও প্রসেনজিৎ নয়, প্রসূন শব্দটা। ইউ মেনশন পিপিএফ আর একই সঙ্গে পিএম যোজনা, এটা কি পিএম ভিপিওয়াই? পিএম ভিপিওয়াই, দ্যাটস রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসছে অ্যানোনিমাস অ্যাটেন্ডি। আমি আবারও বলি যে আমরা অ্যানোনিমাস অ্যাটেন্ডি নিই না, কিন্তু এইটা জেনারিক প্রশ্ন, তাই আমি নিয়ে নিচ্ছি। ইজ আরবিআই 7.15 বন্ড সিকিউর? 100% secured bond backed by Reserve Bank of India, completely secured। কিন্তু 7.15 নয়, এটাকে একটু ইলাবোরেট করলে এটা 7.15% ফ্লোটিং রেট বন্ড, অর্থাৎ গভর্নমেন্ট চাইলে বা রিজার্ভ ব্যাংক চাইলে এই রেটটা কিন্তু পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে পারে। তো কেউ যেন ওটা এইভাবে না কেনে যে 7.15% কন্টিনিউয়াসলি 7 বছর ধরে থাকবে, তা নাও থাকতে পারে। সৌমিত্র চক্রবর্তী প্রশ্ন করেছে যে ইজ ক্রেডিট রেটিং অলওয়েজ কারেক্ট? তার বক্তব্য হচ্ছে প্রচুর ভালো ক্রেডিট রেটেড কোম্পানি বিনিয়োগকারীদের ডিউপ করেছে,
তার ফলে ক্রেডিট রেটিং কতটা নির্ভরশীল? সুপর্ণদা, আমি যদি এই প্রশ্নটার উত্তর দিই, দেখো সব পৃথিবীময় একটা কন্ট্রোভার্সি বহুদিন ধরে চালু আছে, হু ইজ রেটিং দ্য রেটার, অর্থাৎ যিনি ক্রেডিট রেটিং অ্যানালিসিস করে রেটিংটা অ্যানাউন্স করবেন তাকে কে রেট করবে। কাজেই ওইটা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখো, নিয়ে তুমি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আসো, তাহলে উনি সৌমিত্র বাবু ঠিকই বলেছেন, বহু কেসে হয়েছে আগেকার ভালো রেটেড কোম্পানি এখন স্থান পরিবর্তন, কাল পরিবর্তনের সময় ওনাদের রেটিং খারাপ হয়েছে এবং ইনভেস্টররা হতাশ হয়েছে। এখন এইটা নিয়ে সম্যকভাবে তোমার আমার কিছু করার নেই। রেগুলেটরি এজেন্সি সবসময় প্রোঅ্যাক্টিভ নয়, রিঅ্যাক্টিভ। তারা পরে রিঅ্যাক্ট করেন, নানান রকম রিফর্মস আসে। ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা তো খুব ওয়ারিড, কিন্তু অ্যাজ এন ইনস্টিটিউশন, অ্যাজ এ কান্ট্রি অর অ্যাজ আ সোসাইটি নিয়ে কিছু আমাদের সেরকম করে করার নেই। এখানে রেগুলেটরের ভূমিকা খুব ব্যাপক। যেটা ইনভেস্টরকে করতে হবে, রেটিংটা খুব ক্লোজলি মনিটর করতে হবে। যদি কোনো ক্রেডিট ইভেন্ট থাকে, রেটিং চেঞ্জ হয়, তাকে যেন সেইভাবে রিঅ্যাক্ট করতে হবে। চন্ডী গ্যালাকটিক, দারুণ নাম। আমি সবাইকে আবার বারে বারে আমি দর্শকদের অনুরোধ করছি যে আপনারা যদি আপনাদের পুরো নামটা জানান তাহলে আমাদের পক্ষে আলোচনার সুবিধা হয়। কারণ আপনারা এই বিভিন্ন মুখোশের আড়ালে থাকলে, কোভিডের সময়ও লোকে মুখোশ নামিয়েই ছবি তুলেছে, ফলে আপনারা যদি নিজেদের নামটা প্রকাশ করেন আমাদের পক্ষে সুবিধা হয়। কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর, সেটা হচ্ছে যে সরকারি বন্ডে ইনভেস্ট করার কোনো সঠিক সময় আছে? অর্থাৎ ইকুইটির মতো যখন মার্কেট নিচে নামে তখন আমরা ইকুইটিতে ইনভেস্ট করি, সেরকমই বন্ডে ইনভেস্ট করার কোনো সঠিক সময় আছে কি? অথবা কি কি ফ্যাক্টরস দেখে বন্ডে ইনভেস্ট করা উচিত? আমরা ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করেছি, বা সময়টা নিয়ে যদি একটু আলোচনা হয়। তোমাদের তিনজনের মধ্যে যে কেউ একজন নাও প্রশ্নটা। নীলাঞ্জন, তুই নে। ওনার প্রশ্নটা মূলত হচ্ছে কোন সময়টা ভালো। আমি এইভাবে উত্তর দিতে চাই। দেখুন, আমি বলে নি, চন্ডী গ্যালাকটিকের আসল নাম হচ্ছে চন্দন দাস। ধন্যবাদ চন্দন বাবু। আচ্ছা মিস্টার দাস, ব্যাপারটা হচ্ছে কখন আপনি আসবেন কি কখন আপনি অ্যাভয়েড করবেন মার্কেটের সময় অনুযায়ী, আপনি এটা এইভাবে দেখুন। আপনার টাইম হরাইজন কত, এই একটা ঘুরিয়ে দেখতে হবে ব্যাপারটা। আপনার টাইম হরাইজন যদি ধরুন 3 মাসের হয়, আপনি 3 মাসের প্রোডাক্ট কিনুন, এখনই কিনুন। কিন্তু ধরুন আপনার টাইম হরাইজন 10 বছর, আপনি এখন নাও কিনতে পারেন, আপনি ডেফারও করতে পারেন। সমস্ত কিছু নির্ভর করছে আপনার রিস্ক এবং রিটার্নের পার্সপেক্টিভটা কি। না, উনি কেন ডেফার করবেন সেটা তো আমার মনে হয় মূল প্রশ্নটা ওখানে। মানে ওনার যদি 10 বছরের পার্সপেক্টিভ হয়, তাহলে তুই যেমন বলছিস যে আজকে না কিনে সে পরে কিনবে, তো সে কেন পরে কিনবে? মানে সে এখন কেন কিনবে না, মানে কিসের ভিত্তিতে? সেটাই এখানে অন্য একটা প্রশ্ন হচ্ছে যে উনি কি ওটা 10 বছরের জন্য হোল্ড করে থাকবেন, না উনি এটা ট্রেডিং অপরচুনিটি পেয়ে ওটা উনি মাঝপথে ছেড়ে দেবেন। উনি কি ধরনের ইনভেস্টর তার উপর নির্ভর করছে। হ্যাঁ, এটাকে একটু ভাগ করে বলে দিলে আমার মনে হয় যে তাহলে আর ঝামেলা থাকে না। যে মনে করো যে মিস্টার দাস 7 বছরের মাথায় উনি বিক্রি করার চেষ্টা করবেন, তখন যদি ভালো রেট পান, তখন যদি মার্কেটের ট্রেডিং এর অবস্থা ভালো থাকে, লিকুইডিটি প্রবলেম না থাকে সেই বন্ডটির, তাহলে উনি অফলোড করতে পারেন, ওনার পোর্টফোলিও থেকে বার করে দিতে পারেন। আবার যদি পুরোটা হোল্ড করে পুরো মাত্রায় ইল্ডের বেনিফিটটা পান, তাতেও কোনো ওনার উপর নির্ভর করছে উনি কি করতে চান, ওনার রিকোয়ারমেন্টটা কি। সুবর্ণদা, আমি একটা জিনিস অ্যাড করি এখানে। নর্মালি হলে ডেটের জন্য ওয়েট করার কোনো কারণ নেই। মানে ইকুইটির মতো ভলাটিলিটি সেভাবে উনি দেখতে পাচ্ছেন। একটাই কারণ ওনার থাকতে পারে ডেফার করা বা টাইমিং করার জন্য, সেটা হচ্ছে উনি হয়তো দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট রেট বাড়ছে সাময়িকভাবে, এবং উনি হয়তো এই ইন্টারেস্ট রেটের ওপরের দিকের কার্ভে ঢুকলে ওনার অ্যাডভান্টেজটা হবে। কারণ যখন ইন্টারেস্ট রেট আলটিমেটলি পড়বে তখন ওনার বন্ডগুলো হয়তো একটু বেশি প্রিমিয়াম পেতে পারে। এটাই একমাত্র কারণ হতে পারে উনি টাইমিং করার ক্ষেত্রে। আর না হলে ওনার ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যে কোনো সময় উনি ঢুকতে পারেন, এর জন্য টাইমিং করার কোনো দরকার পড়ে না বন্ড মার্কেট। কাঞ্চন বাবু প্রশ্ন করেছেন, কাঞ্চন বিশ্বাস,
এটা স্ক্রিনে কিভাবে তোমরা সবাই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে would you also consider RBI bond or NSE as as a good bond for general retail investor? And now would you read them in terms of how would you rate them in terms of security and return on investment? রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেবলমাত্র সিকিউরিটি না, এটা জটিল জায়গায় চলে গেছেন উনি, ঝুঁকি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্টের একটা কম্পারিজনে গেছেন কম্পেয়ার টু আদার ডেট ফান্ড অ্যান্ড বন্ড অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। প্রসেনজিৎ অনেকক্ষণ এটা চুপচাপ। ডেফিনেটলি না, উনি যে দুখানা সংস্থার কথা বললেন, ওখান থেকে যে কোনো পেপারের যদি ইস্যুয়েন্স হয়, ওটা রিটেল ক্ষেত্রের জন্য অ্যাবসলিউটলি দ্য বেস্ট প্রোডাক্ট, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর তাছাড়া যদি উনি কম্প্যারিজনের মধ্যে যান, তাহলে কিন্তু এইরকম সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আরেকখানা কর্পোরেট এন্টিটি হিসেবটা হয়তো, কম্প্যারিজনের হিসেবটা হয়তো ঠিক দাঁড়ায় না, আমার মনে হয় না লাগুও হয়। উনি যদি এই দুটো সংস্থা যদি পেপার নিয়ে শুধু যদি দিন কাটিয়ে দিতে পারেন, ওয়েল এন্ড গুড, ইট ইজ ফ্যান্টাস্টিক। একটা প্রশ্ন আছে, নাম করেই করেছেন, আমি যেহেতু এই মুহূর্তে এটা নিয়ে একটা জটিলতা চলছে, বলছেন যে ইজ এলআইসি আ গুড ইনভেস্টমেন্ট অ্যাজ ফার অ্যাজ রিস্কস আর কনসার্ন? আই এম প্ল্যানিং টু, এলআইসি তে ইনভেস্ট করা যায় না? হ্যাঁ এই আমি আমি আগে প্রশ্নটা করে নি, ওনার তো প্রশ্ন আছে, মলয় কুমারের প্রশ্ন। আই এম প্ল্যানিং টু উইথড্র অল মাই এলআইসি, ইজ দিস আ গুড আইডিয়া? আমার ধারণা উনি ইন্স্যুরেন্স পলিসি নিয়ে বলছেন হয়তো। হ্যাঁ, আমারও তাই ধারণা, যদি ইন্স্যুরেন্স পলিসি নিয়ে বলে থাকেন, কিন্তু প্রশ্নটা উনি উত্তরটা তোমাদের মুখ থেকে শুনতে চেয়েছেন। উনি ঠিক কি জন্য বলছেন এটা আমি জানি না। এলআইসি কিন্তু লেন্ডার অফ ফার্স্ট রিসর্ট ইন ইন্ডিয়া। এলআইসির কাছে প্রত্যেক বছর এত লিকুইডিটি ওভারহ্যাং হয় যে শুধু কর্পোরেট ব্যাংক না, প্রত্যেক বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়ে টাকা নেওয়ার জন্য। তো এলআইসি ধারের মার্কেটে নেই, মানে ধারের মার্কেটে আছে টাকা ধার দেওয়ার জন্য, ওরা টাকা নেয় না। তো উনার কাছে যে প্রোডাক্টটা আছে ওটা হয়তো উনি এলআইসি পলিসির কথা বলছেন, ওটা স্ট্রিক্টলি আমাদের যে কম্প্যারিজনের ক্ষেত্রে ডেট মার্কেট প্রোডাক্ট, যেটা নীলু বা শৈবাল, যেটা নীলাঞ্জন বা শৈবাল বললো, আমার মনে হয় না যে ওটা কম্পারেবল কিছু। বরুণ বাবু প্রশ্ন করছেন, না গৌতম ভদ্রের প্রশ্ন। বরুণ বাবু এই প্রশ্নটা এনারা ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারবেন না, আমি প্রশ্নটাও সেই জন্য সবার সামনে রাখছি না। গৌতম বাবুর প্রশ্ন, উনি অবসর নিয়েছেন, তো ওনার টাকা উনি মিউচুয়াল গোল্ড গিল্ড ফান্ডে ইনভেস্ট করবেন আর না ইকুইটি ফান্ডে ইনভেস্ট করবেন। ওনার প্রশ্ন, where I will be safe, so where will he be safe is a question for me. উনি যদি ইকুইটির রিস্ক নিতে চান তাহলে ইকুইটিতে উনি স্বাগত। উনি যদি একটু ডেট ওরিয়েন্টেড পারসন হন, আফটার অল রিটায়ার করেছেন, আমি ধরে নিচ্ছি অন্তত একটা অ্যাক্টিভ ইনকাম আর ওনার নেই, তাহলে উনি ডেটে করতে পারেন। আবার বলছি, এখানে ইন্ডিভিজুয়াল চয়েস which is determined by individual requirement, সেটা হচ্ছে প্রধান বিবেচ্য। উনি কি চান, ওনার দরকারটা কি, এখানে দেখতে হবে। মিস্টার গুপ্তের যে প্রশ্নটা আছে আমি সেটা আবার সামনে আনছি না, কিন্তু আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, আমি এইটুকুনি বললাম। আজকে আমরা আলোচনার প্রায় শেষ দিকে এসে পড়েছি। আমাদের পরবর্তী আলোচনাটা আমাদের এই বন্ড এবং শেয়ার এবং বাকি সমস্ত যে সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, সেইগুলোকে এক ঝুড়িতে পড়ার কিভাবে এগোনো যায়, এক ঝুড়িতে পুড়ে, এবং যা দিয়ে আমাদের আলোচনার এই পর্বটা শুরু হয়েছিল, যে বিনিয়োগের পথ কি হওয়া উচিত। সরি, আর একটা প্রশ্ন এসে গেছে, আমি তার মধ্যে ঢুকি একবার, এই উত্তরটা অনেকেরই আছে। সৌনক পল প্রশ্ন করেছেন, ইজ এনপিএস টিয়ার 2 ইজ আ গুড ইনভেস্টমেন্ট অপশন? প্রসেনজিৎ মাথা নাড়ছে, কেন নয়?
ছোট করে বলবে। ন্যাশনাল পেনশন স্কিমটা অ্যাকচুয়ালি ছোট করে বলা যাবে না। ন্যাশনাল পেনশন স্কিমটা এনপিএস যখন রেফারেন্স করলেন, আমার মনে হয় এটা নিয়ে আমরা আগের দিনও কথা বলেছিলাম যে এনপিএস এর যে ঝুঁকিটা আছে সেটা কিন্তু যে কোনো অন্য ডেট ফান্ড বা একুইটি ফান্ডের মতোই আছে। যেহেতু এটা একখানা বড় কন্ট্রাকচুয়াল প্রোডাক্ট, গভর্নমেন্ট ওটাকে এনশিওর করছে মিউচুয়াল ফান্ডের তরফ থেকে, এখানে খরচাটা কম। তাছাড়া কিন্তু খুব বেশি ডিফারেন্স নয় এখানে, সেফটি অব্লিগেশনস কিন্তু একেবারে ডিফারেন্স নয় যে কোনো স্ট্যান্ডার্ড লিকুইড মানে যে কোনো স্ট্যান্ডার্ড একুইটি বা বন্ড ডেট প্রোডাক্টের চেয়ে। তো ওটাকে ভিন্নভাবে দেখার কোনো মানে ইয়েও নেই, কোনো লজিকও নেই। আমাদের আলোচনা শেষ হয়ে এসছে। এবার তোমাদের তিনজনের কাছ থেকেই ছোট্ট ছোট করে তোমরা যদি অল্প, আমাদের হাতে আর এক্স্যাক্টলি 5 মিনিট সময় আছে, ফলে তোমাদের প্রত্যেকে 1 মিনিট করে সময় নিয়ে তোমাদের দিক থেকে বন্ড সম্পর্কে উপদেষ্টা হিসেবে তোমরা কি মনে করো, একটু ছোট করে যুক্তি সহ যদি বলো আর কি। তাতে তোমাদের তিনজনের 3 রকম ভিন্ন মত হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণ যারা বিনিয়োগকারী তারা যাচাই করে নেবে। আমি শৈবালকে দিয়ে শুরু করছি, কারণ শৈবাল আমাদের খেয়াল রাখতে হবে বন্ড আমাদের কিন্তু একটা পোর্টফোলিও অ্যালোকেশনের একটা পোরশন। মানে প্রত্যেকের এমন হতে পারে না যে কমপ্লিটলি ইকুইটি পোর্টফোলিও আছে বা কমপ্লিটলি বন্ড পোর্টফোলিও আছে। একটা মিশ্রিত পোর্টফোলিও হয়, তার মধ্যে বন্ড একটা স্থান পায়। কিন্তু এমন নয়, বন্ডকে আমাদের দেখতে হবে যে সেখানে কোথায় কোথায় রিস্ক আছে, সেই রিস্কগুলোকে বিচার করতে হবে এবং ওই রিস্কগুলোকে অ্যাভয়েড করে বন্ডে থাকতে হবে। এমন নয় যে বন্ড ফান্ড মানেই যে রিস্ক ফ্রি হবে, তা কিন্তু নয়। এই জন্য যেখানেই আমি অ্যালোকেট করি আমার গোল অনুযায়ী অ্যালোকেট করতে হবে, আমার কাছে কত সময় আছে সেই অনুযায়ী অ্যালোকেট করতে হবে এবং রিস্কগুলোকে দেখে অ্যালোকেট করতে হবে। প্রসঞ্জিৎ, ঋণপত্রের যে ব্যাপারটা, আমার ধারণা হচ্ছে গিয়ে আমি শৈবলের সঙ্গে একেবারে একমত যে একজনের কখনো এরকম ভাবে একখানা 0-1 সিচুয়েশন হতে পারে না যে পুরোটা প্রপার্টিতে, পুরোটা ইকুইটিতে, পুরোটা বন্ডে এরকম হওয়া উচিত নয়, আর হলে ওটা ভুল শুধরে নেওয়া উচিত। হাউএভার আমি মনে করি যে যদি কাউকে এই বন্ডের মধ্যে, ডেটের মধ্যে যদি থাকতে হয়, সরি নট বন্ড, ডেটের মধ্যে যদি থাকতে হয় তাহলে কিন্তু ওনার পোর্টফোলিওটা যদি সিকিউরিটি যদি দরকার হয় তাহলে কিন্তু কমপ্লিট ম্যাচিওরিটি পেপারস বা হয়তো গভর্নমেন্টের ব্যাকড অর্গানাইজেশন, এই দুটোর মধ্যে বেশি থাকা উচিত, আর ট্রেডেবল বন্ড কিন্তু কম থাকা উচিত। প্রথমেই বলবো আপনি আপনার পোর্টফোলিওটাকে ছড়িয়ে দিন, যথেষ্ট ভাবে ডাইভার্সিফাই করুন। তার মধ্যে যদি ডেট মার্কেটের প্রোডাক্টস ভালো সংখ্যায় থাকে তাহলে দুটো জিনিসের কথা বিশেষ করে মাথায় রাখবেন, একটা ইন্টারেস্ট রেট রিস্ক এবং আর একটা ক্রেডিট রিস্ক। এই দুই রিস্ক জনিত কারণে আপনার বন্ড পোর্টফোলিও খারাপ হয়ে যেতে পারে, কাজেই খুব ক্লোজলি মনিটর করুন। নানান ধরনের প্রোডাক্ট রয়েছে, ঠিকভাবে বাছুন, নিজের টাইম হরাইজন বুঝে প্রোডাক্ট গুলো বাছুন। না পারলে উপদেষ্টার কাছে যান, মিউচুয়াল ফান্ডের রাস্তা নিন, সেটাই বোধহয় আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে, বিশেষ করে ঋণপত্রের অঙ্কে সবচেয়ে সোজা রাস্তা। কারণ ঋণপত্র তার ঝুঁকি কিন্তু খুব সহজ নয়, শেয়ার বাজারের থেকে এর অঙ্ক আরো অনেক জটিল। তাই মিউচুয়াল ফান্ড রুটেই বোধহয় যাওয়া ভালো। আগামী শুক্রবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আলোচনার বিষয় আমরা কোন পথে এগোবো সঞ্চয় করার জন্য। আর সুমন দাসের মতো অন্যান্য প্রশ্নকারীদের বলছি, গুগল করুন, বাকিগুলো আপনাদের প্রশ্নের সব উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে আগামী শুক্রবার। আমি সুপর্ণ পাঠক, আনন্দবাজার ডিজিটালের সম্পাদকীয় উপদেষ্টা সঞ্চালক হিসেবে সবার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।